বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ক্লাস। তোমাদের সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আমার এই পর্বে থাকছে কোয়ান্টাম সংখ্যা এবং পাতন সংক্রান্ত কিছু সংখ্যক গুরুত্বপূর্ণ অবজেক্টিভ। আসো সেই গুরুত্বপূর্ণ অবজেক্টিভ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো, আমি সেই অবজেক্টিভগুলো বোর্ডে লিখে রেখেছি, তোমাদেরকে এক এক করে তার বিস্তারিত বলবো। আমাদের প্রথম অবজেক্টিভটি কোয়ান্টাম সংখ্যা ও পাতন সম্পর্কিত অবজেক্টিভগুলোর মধ্যে আমাদের প্রথম অবজেক্টিভটি হচ্ছে দেখো, যে কোনো উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 4l+2 বা 2 × 2l+1। এখানে L হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, তোমরা জানো। এখন কি বলছে যে কোনো উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 4l+2 বা 2 × 2l+1। আমাদেরকে এটা মুখস্থ রাখতে হবে যে কোনো উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2 × 2l+1 অথবা 4l+2। এবার দেখি সূত্রটা ঠিক আছে কিনা। যেমন তোমরা জানো ডি উপশক্তি স্তরে, এই যে ডি উপশক্তি স্তরে 10টি ইলেকট্রন থাকতে পারে। আমরা জানি ডি উপশক্তি স্তরে 10টি ইলেকট্রন থাকতে পারে। আর ডি উপশক্তি স্তরের জন্য L = হচ্ছে 2। L = হচ্ছে 2। ডি উপশক্তি স্তরের জন্য L = 2। তাহলে আমি যদি এখানে 2 বসিয়ে দেই, L এর মান 2 বসিয়ে দিলে 4 × 8 + 2 10 হয়। অথবা এটার মধ্যে যদি L এর মান 2 বসিয়ে দেই, 2 × 4 আর 1 = 5, 5 × 10, একই কথা হলো। 2 কমন নেওয়াতে এমনটি হয়েছে। ভিন্ন ফর্মে দেখালাম কেন? অবজেক্টিভ বিভিন্ন ফর্মে আসতে পারে, জাস্ট দেখে রাখলে মানে আমাদের তখন উত্তর করতে সংকোচ বোধ হবে না, সেই জন্য। তাহলে ডি উপশক্তি স্তরের জন্য L এর মান 2, সহকারী কোয়ান্টাম সংখ্যা L এর মান 2, সেটা বসিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 10 আসে। 4l মানে 4 × 8 + 2 10। দেখি তো, আমরা জানি যে পি উপশক্তি স্তরে 6টি ইলেকট্রন থাকতে পারে। তাহলে যদি L এর মান 1 হয়, L এর মান 1 হলে আমরা জানি সেটা হয় পি অরবিটাল। L = 1 হলে পি অরবিটাল হয়। আর পিতে 6টি ইলেকট্রন থাকতে পারে। এখন দেখি তো 6টি ইলেকট্রন আসে কিনা। এই যে L এর মান 1, তাহলে 4 × 4 + 2 6 হয়ে গেল 6। তাহলে L এর মান বসিয়ে আমরা যে কোনো উপশক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকতে পারে তা বের করতে পারি। যেমন S উপশক্তি স্তরে কয়টি থাকবে? L এর মান 0। L এর মান 0 বসালে 4 × 0 মানে 0, 2টি, শুধু 2টি ইলেকট্রন থাকতে পারে। S অরবিটালে 2টি ইলেকট্রন থাকতে পারে। তাহলে ফাইনালি কথা হলো এই, যে কোনো উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 4l+2 বা 2 × 2l+1। 2l+1। তাহলে আমাদের 1 নাম্বার অবজেক্টিভ কমপ্লিট হয়ে গেল। 1 নাম্বার অবজেক্টিভ শেষ আমাদের। এবার 2 নাম্বার অবজেক্টিভ, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা m এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা l হয়, তবে m = 2sl+1। m = 2sl+1। এটা হচ্ছে m এবং l এর মধ্যে সম্পর্ক। এটা হচ্ছে m এবং l এর মধ্যে সম্পর্ক। এই সম্পর্কটি সঠিক আছে কিনা তা আমরা জাস্টিফাই করতে পারি। কিভাবে জাস্টিফাই করতে পারি? যেমন L = 2 হলে, যদি 2 হয়, তাহলে m = কত আসে? m আসে 2 × 2 + 1 = আসে 5। এর অর্থ হচ্ছে L = 2 বসালে আমি m এর মান 5 পাচ্ছি, অর্থাৎ m এর মান 5টি হবে। সত্যিই তাই। আমরা জানি L = যত হয় m = হচ্ছে মাইনাস তত থেকে, যেমন -2, -1, 0, +1, +2। কয়টা মান হলো? 1, 2, 3, 4, 5। আমি আবারও বলছি, আমরা যখন 4টি কোয়ান্টাম সংখ্যা পড়েছিলাম তখন দেখেছি চৌম্বক কোয়ান্টাম সংখ্যার মান সহকারী কোয়ান্টাম সংখ্যার উপর নির্ভরশীল। সহকারী কোয়ান্টাম সংখ্যার যে মান হয়, চৌম্বক কোয়ান্টাম সংখ্যার মান হয় -l থেকে শুরু করে 0 সহ +l পর্যন্ত। যেমন L = 2 হলে m হবে -2, -1, 0, +1, +2। তাহলে কয়টা মান পাচ্ছি? 1, 2,
3 4 5, তাহলে 5টা মান পাচ্ছি। তাহলে দেখা যাচ্ছে এম এর মান এল এর উপর নির্ভরশীল। এল এর যতটি যে মানটা হবে এম এর মানটা হবে মাইনাস তত থেকে শুরু করে 0 প্লাস এল পর্যন্ত। তাহলে দেখা যায় যে এম এর কয়টা মান হবে তা আমরা পেতে পারি এইভাবে, যে 2l প্লাস 1, এল এর মান 2 বসিয়ে দাও তখন 5 পাবো, 3 বসিয়ে দাও তাহলে 3 দুগুণে 6 আর 1 7। সত্যি এম এর মান 3 বসালে এই এল এর মান যদি আমরা 3 বসাই তখন কত আসে আমরা একটু দেখি। L equal to 3 হলে M equal to আসবে -3, -2, -1, তারপরে হচ্ছে 0, +1, +2, +3 পর্যন্ত। তাহলে কয়টা মান হলো? 1 2 3 4 5 6 7টি মান। এবং এই সূত্র দিয়ে আমরা সেটা বের করতে পারি। M equal to হচ্ছে 2l প্লাস হচ্ছে 1, তাহলে L এর মান 2, L এর মান হচ্ছে 3, 2 ইন্টু L, L এর মান 3 প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 3 দুগুণে 6 আর 1 7, এই 7 পাওয়া যাচ্ছে। তাহলে 2 নাম্বার থেকে আমরা জানতে পারলাম চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা m এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা l হয় তবে m ইকুয়াল টু 2l প্লাস 1। তাহলে আমাদের 2 নাম্বার অবজেক্টিভ শেষ। এবার আমরা 3 নাম্বার অবজেক্টিভে চলে যাচ্ছি। 3 নাম্বার অবজেক্টিভে কি আছে? n-তম শক্তিস্তরে মোট অরবিটাল সংখ্যা হচ্ছে n স্কয়ার, বা আমরা এটাকে এইভাবে লিখতে পারি n/2 থার্ড ব্র্যাকেট 1 প্লাস 2n - 1 ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ। আসলে n স্কয়ার তো n স্কয়ারকে কিন্তু এইভাবে লেখা যায়। এই যে 1 1 ক্যান্সেল হয়ে গেলে 2n থেকে 2 কাটা গেলে থাকবে n, এই n গুণ করলে n স্কয়ার। মানে এটা এইভাবে লিখেছি এই কারণে, অ্যাকচুয়ালি মেইন সূত্রটা হচ্ছে কোনো একটা শক্তিস্তরে কয়টি অরবিটাল হবে সেটা n স্কয়ার দিয়ে জানা যায়। এটা হচ্ছে মেইন সূত্র। তো n স্কয়ারকে বিভিন্ন ফরম্যাটে লেখা যায়, যেমন আমি এই ফরম্যাটে লিখেছি। যদি অবজেক্টিভের মধ্যে আসে যে কোনো একটি শক্তি স্তরে কতটি অরবিটাল থাকবে সেটি নিম্নের কোন সমীকরণটির সাহায্যে পাওয়া যায়, সেখানে যদি এরকম থাকে তাহলে এটা সত্য হবে, আবার যদি এইটা থাকে সেটাও সত্য হবে। যেমন আমি বলি n-তম শক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা হচ্ছে n স্কয়ার। যেমন আমরা 2 নং শক্তি স্তরের কথা বলি, আমরা দ্বিতীয় শক্তি স্তর দিয়ে বলি, যেহেতু n এর মান 2 তাহলে 4, 2 স্কয়ার মানে 4, 4টি অরবিটাল পাওয়া যাবে। এখন আমরা একটু হিসাব করে দেখি তো 4টি অরবিটাল পাওয়া যায় কিনা। আমি নিয়েছি n ইকুয়াল টু 2, আমরা জানি n ইকুয়াল টু 2 হলে l ইকুয়াল টু হয় 0 তারপর হচ্ছে 1, এটা আমরা বের করতে পারি। কিন্তু n এর মান যত হবে l এর মান হবে 0 থেকে শুরু করে তার চেয়ে 1 কম পর্যন্ত, মানে n - 1, তাহলে 2 থেকে 1 বাদ দিলে 1, তাহলে 0 1। তোমরা জানো l ইকুয়াল টু 0 হলে s অরবিটাল, l ইকুয়াল টু 1 হলে সেটা হচ্ছে p অরবিটাল। আবার p অরবিটালের 3টা ভাগ আছে, যেমন l ইকুয়াল টু 1 হলে m ইকুয়াল টু -1 0 তারপর হচ্ছে +1। তাহলে p অরবিটালের 3টি ভাগ, যেটার নাম হচ্ছে একটা px, py, pz, এগুলো তোমরা আগে শিখেছো। তাহলে এই যে এখানে 3টা আর s অরবিটাল হচ্ছে একটা, তাহলে 4টা হলো। তাহলে টোটাল অরবিটাল পেলাম 4টা, টোটাল অরবিটাল পেলাম 4টি। তাহলে কোনো একটি শক্তিস্তরে কয়টি অরবিটাল থাকবে তা n স্কয়ার দিয়ে বের করা যায়। যেমন আমি যদি বলি যে পঞ্চম শক্তিস্তরে কয়টি অরবিটাল থাকবে, তাহলে 5 স্কয়ার মানে 25টি অরবিটাল থাকবে। যদি বলা হয় চতুর্থ শক্তিস্তরে কতটি অরবিটাল থাকবে, তাহলে 4 স্কয়ার অর্থাৎ 4 4 16, 16টি অরবিটাল থাকবে। তাহলে হয়ে গেল 3 নাম্বার কমপ্লিট করলাম। n-তম শক্তিস্তরে মোট অরবিটাল সংখ্যা হচ্ছে n স্কয়ার বা n/2 1 প্লাস 2n - 1। এটা মূল বিষয় না, মূল বিষয়টা হচ্ছে n স্কয়ার। এটা যে কোনো ফরম্যাটে আমরা লিখতে পারি। এরপরে হচ্ছে 4 কি? কোনো একটি অরবিটালের নোডাল তলের সংখ্যা ইকুয়াল টু হচ্ছে l। আমি আবারও বলছি, কোনো একটি অরবিটালের নোডাল তলের সংখ্যা l। যেমন d অরবিটালের ক্ষেত্রে l ইকুয়াল টু 2 হওয়ায় নোডাল তলের সংখ্যা হবে 2। নোডাল পয়েন্ট হচ্ছে, যেমন তোমরা জানো p অরবিটাল হচ্ছে ডাম্বেল শেল। এই যে আমি এটা লিখছি, এই যে এইটা, এই যে
এটা একটা পি অরবিটাল, তোমরা জানো এটা পি এক্স অরবিটাল, এটা ডাম্বেল শেল, এই ডাম্বেল, এটা দুটা লোব আছে, এইটা একটা লোব আর এইটা একটা লোব, দুইটা লোব, এই দুটা লোব মিলিত হয়েছে এই পয়েন্টটার মধ্যে। এই পয়েন্টটার মধ্যে ইলেকট্রন ঘনত্ব থাকে না, এটাকে নুডাল পয়েন্ট বলা হয়, এটাকে নুডাল পয়েন্ট বলা হয়। তো এটার মধ্যে দিয়ে একটা তল কল্পনা করা যাবে, সেটা হচ্ছে নুডাল তল। নুডাল পয়েন্ট যতটা, নুডাল তল ততটা, তো নুডাল পয়েন্ট। তাহলে কোনো অরবিটালের নুডাল পয়েন্ট কতটা হবে তা তুমি এল এর মানের সাহায্যে বের করতে পারবে। অর্থাৎ আমরা জানি পি অরবিটালের ক্ষেত্রে এল এর মান হচ্ছে 1, তাহলে পি অরবিটালের নুডাল পয়েন্ট হচ্ছে 1। আমরা জানি ডি অরবিটালের এল এর মান 2, তাহলে ডি অরবিটালের নুডাল পয়েন্ট হবে 2টি। আমরা জানি এফ অরবিটালের ক্ষেত্রে এল এর মান 3, তাইলে এফ অরবিটালের নুডাল পয়েন্ট হবে 3। যেমন এস অরবিটালের ক্ষেত্রে এল এর মান 0, মানে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান 0, তাই তার নুডাল তলের মান হবে 0, মানে তার নুডাল তল থাকবে না বা নুডাল পয়েন্ট থাকবে না। তাহলে ফাইনালি কি হলো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অবজেক্টিভ, কোনো একটি অরবিটালের নুডাল তলের সংখ্যা ইকুয়াল টু হচ্ছে এল, মানে সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যাটার মান জানা থাকলে আমি তার নুডাল তলের সংখ্যা কতটি হবে জানতে পারবো। যেমন ডি অরবিটালের ক্ষেত্রে এল ইকুয়াল টু 2, মানে সহকারী কোয়ান্টাম সংখ্যা 2 হওয়ায় নুডাল তলের সংখ্যা হবে 2 হয়ে গেল। এবার আমরা দেখব 5 নম্বর অবজেক্টিভ। দেখো 5 নম্বর অবজেক্টিভটি হচ্ছে ল্যান্থেনাম এবং অ্যাক্টিনিয়ামের ক্ষেত্রে n+l এর ব্যতিক্রম ঘটে। অর্থাৎ ল্যান্থেনাম এবং অ্যাক্টিনিয়াম এই দুটি মৌল আউফবাউ নীতির n+l এর নিয়ম মেনে চলে না, এক্ষেত্রে এই নিয়মের ব্যতিক্রম ঘটে। উদাহরণ দিয়ে আমি বুঝাচ্ছি। যেমন দেখো ল্যান্থেনাম, তার পারমাণবিক সংখ্যা 57। যদি আমরা ইলেকট্রন বিন্যাস লিখি, এখানে থার্ড ব্র্যাকেট জ্যানন, এই কথার অর্থ হচ্ছে এই পর্যন্ত জ্যাননের ইলেকট্রন বিন্যাস হবে। তোমরা জানো জ্যাননের পারমাণবিক সংখ্যা 54, তাহলে এই পর্যন্ত 54 ইলেকট্রন, তাহলে 57তে আর 3টি প্রয়োজন হয়। দেখো এই এস এর মধ্যে 2টি আর এফ এর মধ্যে 1টি, 2 এর 1 3, তাহলে 57 হয়ে গেল। এখন এই ইলেকট্রন বিন্যাসটি কিন্তু নিয়ম অনুসারে এটা হওয়ার কথা, এই যে 4f1 5d0 6s2, কিন্তু সেটা হয় না। নিয়ম অনুসারে কেন হওয়ার কথা, যেমন 4f অরবিটালের 4 n এর মান হচ্ছে 4 আর f অরবিটালের ক্ষেত্রে l এর মান 3, তো 4 যোগ 3 n+l 7। আর এদিকে 5d অরবিটালের ক্ষেত্রে 5 + 2, কারণ l = 2 হলে d অরবিটাল হয়, তাহলে 5 + 2 7, তো এটাও 7 এটাও 7। তো আমরা জানি যে যখন n+l এর মান সমান হয়ে যায়, সেক্ষেত্রে যেটার কোয়ান্টাম সংখ্যার মান ছোট সেটাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে, কারণ সেটা কম শক্তি সম্পন্ন হবে। তো এই যে 4f আর 5d, যেহেতু n+l এর মান দুইটার সমান, কিন্তু 4f এর 4 এই যে কোয়ান্টাম সংখ্যাটা ছোট, তাহলে 4f এ ইলেকট্রনটা যাবে, এই অনুসারে এটা সঠিক মনে হচ্ছে। কিন্তু এই ইলেকট্রন f অরবিটালে থাকে না, এই ইলেকট্রন চলে যায় 5d-তে। এই যে ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে, সঠিক ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে এইটা, যেমন থার্ড ব্র্যাকেট 4f0 5d1 6s2। তাহলে এই অরবিটাল ইলেকট্রন থাকার কথা ছিল, দেখা যায় এটা এখান থেকে 5d-তে চলে যাচ্ছে। তাহলে এ থেকে প্রমাণিত হয় যে ল্যান্থেনাম n+l এর ওই নিয়মটি মান্য করছে না। আবার দেখো ঠিক একইভাবে অ্যাক্টিনিয়াম 89, র্যাডন কিন্তু 86, আর 3টি ইলেকট্রন হলে 2 আর 1 3, 89 হয়। এখানেও একই রকম বিষয়টি ঘটেছে, 5f1 6d0 7s2। আমরা যদি 5f এর ক্ষেত্রে n+l বের করি, তাহলে n+l মানে 5 + 3 8 হবে, আর 6d এর ক্ষেত্রে 6 + 2 হবে, কারণ d অরবিটালের ক্ষেত্রে l এর মান 2, তাহলে 6 + 2 = হচ্ছে 8, তো 8, এটাতেও 8। তাহলে ইলেকট্রন এটাতে প্রবেশ করা উচিত, কারণ যেহেতু কোয়ান্টাম সংখ্যা n এর মান 5, এটা ছোট, তাই এখানে প্রবেশ করবে। তো নিয়ম অনুসারে এটা হয়, কিন্তু এটা ঘটে না। কি ঘটে, এই ইলেকট্রন 6d-তে চলে যায়, এই যে 5f0 6d1 7s2। তাহলে কি দেখা গেল, ল্যান্থেনাম এবং অ্যাক্টিনিয়াম আউফবাউ নীতির n+l এর নিয়ম মেনে চলে না, এক্ষেত্রে ব্যতিক্রম ঘটে। তাহলে যদি অবজেক্টিভ আসে নিম্নের কোন মৌলটি n+l এর নিয়ম মেনে চলে না, ল্যান্থেনাম, আরও 3টা মৌল দেওয়া হলো, অ্যান্সার হবে ল্যান্থেনাম, অথবা অ্যাক্টিনিয়াম দেওয়া থাকলে অ্যাক্টিনিয়াম হবে। আলহামদুলিল্লাহ, আমরা 5 পর্যন্ত শেষ করে ফেললাম। এবার আমরা 6 নম্বরে যাচ্ছি।
এগুলো আমাদের মনে রাখতে হবে। ঊর্ধ্বপাতন প্রক্রিয়ায় কর্পূর, ন্যাপথালিন, বেনজোইক অ্যাসিড, ইন্ডিগো বা নীল, আয়োডিন এমন কিছু পদার্থকে বিশুদ্ধ করা হয়। তোমরা ঊর্ধ্বপাতন প্রক্রিয়া জানো, যেটা তাপ দিলে সরাসরি বাষ্পে পরিণত হয়, আবার ঘনীভূত করলে কঠিনে পরিণত হয়, সেটা ঊর্ধ্বপাতন প্রক্রিয়া তোমরা জানো। সেই ঊর্ধ্বপাতন প্রক্রিয়ায় কর্পূর, ন্যাপথালিন, বেনজোইক অ্যাসিড, ইন্ডিগো বা নীল, তারপর আয়োডিন এমন কিছু পদার্থকে বিশুদ্ধ করা হয়। তাহলে তোমাদের এখান থেকে কাদেরকে এই ঊর্ধ্বপাতন প্রক্রিয়া বিশুদ্ধ করা হয় এটাও জানা হলো। সেই সাথে যদি বলা হয় যে ন্যাপথালিনকে নিম্নের কোন যৌগটিকে ঊর্ধ্বপাতন করা যাবে, ন্যাপথালিন দেওয়া হলো সঠিক হবে, বেনজোইক অ্যাসিড দেওয়া হলো সঠিক হবে। তো এখানকার পদার্থগুলো মুখস্থ রাখলে তোমরা অবজেক্টিভে হেল্প পাবে। এবার আমি চলে যাচ্ছি 7 নাম্বার। 7 নাম্বার দেখো, জৈব যৌগের সমাণুকে পৃথকীকরণ, সুগন্ধি ফুল থেকে ফুলের নির্যাস তৈরিকরণ, লেমন গ্রাস থেকে সাইট্রাল নামক সুগন্ধি সংগ্রহ, ইউক্যালিপটাস পাতা থেকে তেল সংগ্রহ, প্রাকৃতিক উপাদানে নাইট্রোজেনের পরিমাণ বাষ্পপাতন পদ্ধতিতে নির্ণয় করা হয়। অর্থাৎ আমি এতক্ষণ ধরে যা বললাম এই সব কয়টি বাষ্পপাতন প্রক্রিয়ায় সম্পন্ন করা হয়। কি সেগুলো আমি আবারও তোমাদের সামনে উপস্থাপন করছি এই কারণে, যখন কোনো একজন টিচার বলে তখন কোনো স্টুডেন্ট এটা শুনলে অনেক দিন মনে থাকে। আমি বলছি তোমরা মনোযোগ দিয়ে শোনো। জৈব যৌগের সমাণুকে তোমরা জানো, একই আণবিক সংকেত কিন্তু ভিন্ন গাঠনিক সংকেত বিশিষ্ট একাধিক যৌগের অস্তিত্বটাই হচ্ছে সমাণু। ওই সমাণুগুলো একত্র যদি থাকে তাদেরকে এই বাষ্পপাতন প্রক্রিয়ায় পৃথক করা যায়। আসো সেইগুলো কি? জৈব যৌগের সমাণুকে পৃথকীকরণ, সুগন্ধি ফুল থেকে ফুলের নির্যাস তৈরিকরণ, লেমন গ্রাস থেকে সাইট্রাল নামক সুগন্ধি সংগ্রহ, ইউক্যালিপটাস পাতা থেকে তেল সংগ্রহ, প্রাকৃতিক উপাদানে নাইট্রোজেনের পরিমাণ বাষ্পপাতন পদ্ধতিতে নির্ণয় করা হয়। এই সব কটি আমাদের মনে রাখতে হবে। এরপর দেখো আমি 8 নম্বরে কি লিখেছি। ফিনাইল হাইড্রোজেন একটা জৈব যৌগ, ফিনাইল হাইড্রোজেন, ইথাইল অ্যাসিটোএসিটেট, ইথাইল ম্যালোনেট নিম্নচাপ পাতন প্রক্রিয়ায় পৃথক করা হয়। তোমরা বাষ্পপাতন পড়েছ, নিম্নচাপ পাতন পড়েছ। এই নিম্নচাপ পাতন প্রক্রিয়ায় কাদেরকে পৃথক করা হয়? ফিনাইল হাইড্রোজেন, ইথাইল অ্যাসিটোএসিটেট, ইথাইল ম্যালোনেট নিম্নচাপ পাতন প্রক্রিয়ায় পৃথক করা হয়। আমি আবারও বলছি, ফিনাইল হাইড্রোজেন, ইথাইল অ্যাসিটোএসিটেট, ইথাইল ম্যালোনেট নিম্নচাপ পাতন প্রক্রিয়ায় পৃথক করা হয়। এবার আমি চলে যাচ্ছি 9 নাম্বার। এবার 9 নাম্বার দেখো, পেট্রোলিয়াম বিশোধন। আমি এখন যেটা কথা বলবো এটা হচ্ছে আংশিক পাতন প্রক্রিয়ায় এই কাজগুলো করা হয়। পেট্রোলিয়াম বিশোধন, আলকাত্রা থেকে বিভিন্ন উপাদান পৃথকীকরণ, লঘু তেল থেকে বেনজিন উৎপাদন, শ্বেতসার থেকে রেকটিফাইড স্পিরিট উৎপাদন ও জৈব যৌগের সমাণুকে পৃথকীকরণে আংশিক পাতন প্রক্রিয়া প্রয়োগ করা হয়। দেখো, জৈব যৌগের সমাণুকে এই যে আংশিক পাতন প্রক্রিয়াও পৃথক করা যায়, আবার জৈব যৌগের সমাণুকে কিন্তু এই যে বাষ্পপাতন প্রক্রিয়াও পৃথক করা যায়। যখন যেটা সুবিধা সেটা ইউজ করা হয়। আমি আবারও বলছি, সর্বশেষ টপিকটা 9 নাম্বার। পেট্রোলিয়াম বিশোধন, আলকাত্রা থেকে বিভিন্ন উপাদান পৃথকীকরণ, লঘু তেল থেকে বেনজিন উৎপাদন, শ্বেতসার থেকে রেকটিফাইড স্পিরিট উৎপাদন ও জৈব যৌগের সমাণুকে পৃথকীকরণে আংশিক পাতন প্রক্রিয়া প্রয়োগ করা হয়। আলহামদুলিল্লাহ, তোমরা প্রত্যেকটা অবজেক্টিভ আবার দেখে নাও। তোমরা করবে কি, এই অবজেক্টিভগুলো দেখে খাতায় লিখে তারপরে বারবার পড়বে। আলহামদুলিল্লাহ, তোমরা অনেকক্ষণ ধরে আমার সাথে ছিলে। আজকে যে অবজেক্টিভগুলো দেখালাম এই অবজেক্টিভগুলো দেখে তোমরা খাতায় লিখে কয়েকবার প্র্যাকটিস করে ফেলবে। যখন আবার রিভিশন দিবে দেখা যাবে যে খুব সহজেই এগুলো মনে থাকছে। আমি আগামী পর্বে তোমাদের জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ অবজেক্টিভ নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ।